আন্দোলনে ব্যর্থরা নির্বাচনে জয়ী হতে পারে না বললেন প্রধানমন্ত্রী। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা। আগামী সপ্তাহে সংসদের সংরক্ষিত আসনে ভোটের তফসিল, মার্চ থেকে উপজেলা নির্বাচন। গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদাকে আদালতে হাজির করতে হবে, পরোয়ানা জারি। রাজধানী ও আশপাশের এলাকায় ফের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ত্রিপক্ষীয় বৈঠকের দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস। রিজার্ভের অর্থ চুরির মামলায় ফিলিপাইনের ব্যাংক কর্মকর্তার জেল, 10,90,00,000 জরিমানা। সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি রাজিব জামান এবং আমি তাইজিন রহমান। এছাড়াও সংবাদে আরো থাকছে, বিপিএল এ কাল মুখোমুখি সাকিবের ঢাকা, মাশরাফির রংপুর, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ রাজশাহী কিংস। আন্দোলনে যারা ব্যর্থ হয় নির্বাচনে তারা জয়ী হতে পারে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি সহিংস আন্দোলনের জবাব জনগণ ভোটের মাধ্যমে দিয়েছে। রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার কারণে বিএনপি জামায়াত জোট আমলে দেশ পিছিয়ে গিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে শোচনীয় পরাজয়ের পর বাধ্য হয়ে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেয় পাকিস্তানি শাসক গোষ্ঠী। বিজয়ের 24 দিন পর 72 সালের 10 জানুয়ারি স্বাধীন মাতৃভূমিতে পা রাখেন বঙ্গবন্ধু। ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের এই আলোচনা সভায় যোগ দেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তব্যে দেশ ও জাতির জন্য বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। ভুল ও সহিংস রাজনীতির কারণে নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে বলে উল্লেখ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলন যাদের ব্যর্থ হয় নির্বাচনে তারা কখনো জয়ী হতে পারে না, এটা বাস্তব। আর সেটা প্রমাণ হয়েছে 2018 সালের নির্বাচনে। এই নির্বাচনে বিএনপির ব্যর্থতার কারণটা কি সেটা আমি বিএনপিকে বলবো তাদেরই ভেবে দেখতে হবে। শেখ হাসিনা বলেন, বিএনপি জোট রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার কারণে দেশ পিছিয়ে গিয়েছিল। দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, মানি লন্ডারিং, এতিমের অর্থ আত্মসাৎ করা, অগ্নিসন্ত্রাস করে মানুষ হত্যা করা, এটা যাদের নীতি তারা জেতার আশা কিভাবে করে? বাংলাদেশের মানুষ কখনোই তা মেনে নেয়নি, মেনে নেবে না, নিতে পারে না। অর্থনীতি ও দেশের অগ্রগতিতে আওয়ামী লীগের বিকল্প নেই বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। মাত্র 10 বছরের মধ্যে যদি বাংলাদেশকে সেই স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে আমরা উন্নত করতে পারি, তাহলে অতীতে যারা এই 28 বছর ক্ষমতায় ছিল তারা কেন পারে নাই? এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। তার কারণ একটাই, তারা স্বাধীনতার বিশ্বাস করেনি, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেনি। সরকার জনগণের প্রত্যাশার মর্যাদা রাখবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিশ্বাসের মর্যাদা দিয়ে বাংলাদেশকে আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এর আগে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ধানমন্ডিতে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেই মানুষের কল্যাণে কাজ করবে আওয়ামী লীগ। ইবনে নুশাউনের রিপোর্ট। বঙ্গবন্ধুর 47তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকালে ধানমন্ডির 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানায়।
পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর আদর্শে যারা বিশ্বাস করে না, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। বঙ্গবন্ধু স্বাধীনতা চাননি, একথা যাদের নেতারা বলেন, তারা বঙ্গবন্ধু প্রতি তাদের বিন্দুমাত্র কোনো শ্রদ্ধা আছে এটা আমরা মনে করি না, মনে করার কোনো কারণও নেই। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে, আন্দোলনেও প্রত্যাখ্যান করেছে, নির্বাচনেও প্রত্যাখ্যান করেছে। এখন তারা কি আন্দোলন করবে, কি কর্মসূচি দেবে, এটা তাদের ব্যাপার। মাটি ও মানুষের কাছে থেকে তাদের সেবা করাই সরকারের মূল লক্ষ্য বলেও জানান ওবায়দুল কাদের। বিজয়ের পর পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্ত হন বঙ্গবন্ধু। লন্ডন হয়ে 1972 সালের এই দিনে রক্তস্নাত বাংলার মাটিতে পা রাখেন স্বাধীনতা সংগ্রামের মহানায়ক শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়েই পূর্ণতা পায় বাঙালির স্বাধীনতা। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে আরো রিপোর্ট থাকছে সংবাদের পরের অংশে। আগামী সপ্তাহে জাতীয় সংসদের সংরক্ষিত আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এছাড়া মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে সারা দেশে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন শুরু হবে। এপ্রিল থেকে শুরু হবে প্রবাসীদের ভোটার করার কার্যক্রম। দুপুরে কমিশন সচিবালয়ে এসব তথ্য জানান এসি সচিব হেলাল উদ্দিন আহমদ। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। নির্বাচন কমিশন সচিবালয়ে সংরক্ষিত নারী আসনের নির্বাচন ও উপজেলা নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলেন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ। তিনি জানান, আগামী সপ্তাহেই সংরক্ষিত আসনের তফসিল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত আসনের আনুপাতিক হারে আওয়ামী লীগ পাবে 43 আসন, জাতীয় পার্টি, ঐক্যফ্রন্ট ও অন্যান্য দল পাবে বাকি 7টি আসন। আগামী সপ্তাহের আমরা কমিশন সভা, মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে একটি কমিশন সভা হবে। ওই কমিশন সভায় আমাদের সচিবালয়ের পক্ষ থেকে আমাদের এই প্রস্তাবটা আমরা উপস্থাপন করব। ওখানে অনুমোদন পেলে আমরা যাবতীয় কার্যক্রম শুরু করব। মার্চের প্রথম সপ্তাহে উপজেলা নির্বাচন শুরু হবে বলে জানান ইসি সচিব। এপ্রিলে এসএসসি পরীক্ষা এবং মে মাসের শেষের দিকে রমজান শুরু হবে। সবকিছু মাথায় রেখে আমরা মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে উপজেলা নির্বাচন করার পরিকল্পনা আমাদের আছে। প্রবাসীদের ভোটার করার বিষয়ে কথা বলেন ইসি সচিব। বলেন, আগামী এপ্রিল মাস থেকে কার্যক্রম শুরু হবে। প্রথমে পাইলট প্রকল্প হিসেবে সিঙ্গাপুরে যেসব বাংলাদেশি থাকেন তাদেরকে ভোটার করা হবে। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করতে পরোয়ানা জারি করেছে আদালত। রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক আবু সৈয়দ দিলজার এই আদেশ দেন। এর আগে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা চার্জ গঠনের জন্য সময়ের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সময় আবেদনের বিরোধিতা করেন। মামলা স্থগিতের আদেশ শেষ হয়ে যাওয়ায় এবং উচ্চ আদালত 6 মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেয় চার্জ গঠন করার কথা বলেন তিনি। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক চার্জ গঠন ও প্রোডাকশন ওয়ারেন্ট জারির জন্য 16 জানুয়ারি দিন ধার্য করেন। রাজধানীর সহ বিভিন্ন স্থানে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তৈরি পোশাক শ্রমিকরা। দ্রুত বেতন কাঠামোর অসঙ্গতি দূর করা সহ দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন আহমেদ বাবু। সরকার ঘোষিত বেতন কাঠামোর অসঙ্গতি দূর করার দাবিতে পঞ্চম দিনের মতো রাজধানীর মিরপুরের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে। দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রমিকরা। আগে বেতনের মধ্যে আমরা বেতন পাই, ঠিক আছে, সেটা এটাই কোনো বেতন বাড়ানো বলে না। একটা বেতন বৃদ্ধি করেছে, কিন্তু মালিকরা সেই বেতন আমাদের দিতে চাচ্ছে না। আমরা 3 মালিককে সময় দিছি, কিন্তু আমাদের মালিক কোনো সমাধান করতেছে না। মিরপুর শেওড়াপাড়ায় ইয়ুথ গার্মেন্টস ভাঙচুর করে বিক্ষোভকারীরা। কালশিতে স্ট্যান্ডার্ড গ্রুপের শ্রমিকরা রাস্তায় নামলে ব্যবস্থাপনা পরিচালক ও প্রশাসনের আশ্বাসে তারা কাজে ফিরে যায়। সরকার যে পে স্কেল দিবে সেই পে স্কেলকে আমাকে 100% ইমপ্লিমেন্ট করতে হবে। আজ আমি করতে না পারি তাহলে ফ্যাক্টরি আমাকে চালান দরকার নেই। সম্মিলিতভাবে আমরা একটা সুন্দর পরিবেশ এখানে সৃষ্টি করতে পেরেছি। আমরা আজকের মতো ঘরে ফিরতেছি, আগামীতে আমরা সবাই
কে কি বলে তার উপরে ডিফেন্স করবে যে ডিউটি আমাদের হবে কি হবে না। যা সরকার দিব তা 1 টাকা হইলে বেশি দিব, তাই আমরা মাইনেই তো নিলাম। শনিবারে তো ডিউটি করতে বললো। এদিকে বেতন কাঠামোর অসঙ্গতি দূর করার দাবিতে আশুলিয়ায় মাঠে নামে কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা। এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জামগড়ায় কয়েকটি কারখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। এছাড়া গাজীপুরের চন্দনা চৌরাস্তায় বিক্ষোভ ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। 20টি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। 1 মাসের মধ্যেই পোশাক শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম সচিব আফরোজা খান। শিগগিরই শ্রমিকদের বেতন কাঠামোর অসঙ্গতি দূর করারও আশ্বাস দিয়েছেন তিনি। সন্ধ্যায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত বৈঠকে এসব কথা জানান সচিব। বৈঠকে এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ এর সভাপতি সিদ্দিকুর রহমান সহ কমিটির অন্যান্য সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন। এদিকে শ্রমিকদের বেতন স্কেল সমস্যার সমাধানে রোববার আবারও বৈঠকে বসবে মালিক, শ্রমিক ও সরকার গঠিত কমিটির সদস্যরা। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানোই অগ্রাধিকার বললেন কাদের। মেগা প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ। বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না টানানোয় হাইকোর্টে ক্ষোভ। 15 জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের আদেশ। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। সংকট সৃষ্টি না করে জাতীয় সংলাপের মাধ্যমে জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন গণফোরাম নেতা ডক্টর কামাল হোসেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দলের উদ্যোগে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় তিনি আরও বলেন, জাতির জনক দেশে ফিরে না আসলে স্বাধীনতা আংশিক অর্জিত হতো। ডক্টর কামাল বলেন, 30 ডিসেম্বর নির্বাচনের নামে চালাকি করা হয়েছে। রাজনৈতিক সংকট সমাধানে সংলাপের বিকল্প নেই বলেও মনে করেন তিনি। বছরের প্রথম দিকে সংকট সৃষ্টি না করে যেসব করা হয়েছে বলেন, এগুলো কোনোটাই এখন থাকবে না। একটা সবার সঙ্গে জাতীয় সংলাপ আমি মনে করি সবচেয়ে ভালো পথ। সংলাপের মধ্যে দিয়ে সিদ্ধান্তগুলো নেওয়া হোক কীভাবে আমরা সংবিধানকে মেনে নির্বাচন করে নির্বাচিত সরকার সংসদ গঠন করব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সারা দেশে সমাবেশ, র্যালি সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচিতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে নিষ্ঠার সাথে দেশের জন্য কাজ করার প্রত্যয় জানায় তরুণ প্রজন্ম। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ। এছাড়া যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায়। এ সময় বঙ্গবন্ধুর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। চট্টগ্রামের আন্দারকিল্লায় দলীয় কার্যালয়ে সভা করে দক্ষিণ জেলা আওয়ামী লীগ। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সোনার বাংলা গড়তে সবাইকে একনিষ্ঠ হয়ে কাজ করতে হবে। বরিশালে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে স্বদেশ প্রত্যাবর্তন দিবস। নগরীর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করা হয়। নেত্রকোনা শহরের ছোট বাজারে আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতির জনক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে নীলফামারী মেডিকেল কলেজ। প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেন স্থানীয় সাংসদ আসাদুজ্জামান নূর। এছাড়া মেহেরপুর, রাজশাহী, খুলনা ও সিলেট সহ সব জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। জাতির জনক ও স্বাধীনতার চেতনায় দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করে নতুন প্রজন্ম। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন। বিজয়ের পর 1972 সালের এই দিনে পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্ত হয়ে প্রিয় মাতৃভূমিতে ফেরেন স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
লন্ডন হয়ে ঢাকা পৌঁছান স্বাধীনতা সংগ্রামের মহানায়ক। জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে পূর্ণতা পায় বাঙালির স্বাধীনতা। মিরাজ মেজুর রিপোর্ট। আজীবন সংগ্রামী শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন, স্বপ্ন দেখিয়েছিলেন বাঙালির স্বাধিকারের। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম, বাঙালি জাতিকে নেতৃত্ব দিয়েছেন সামনের কাতারে থেকে। আমরা দেশের মানুষের অধিকার চাই। ৭০-এর নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও বাঙালির হাতে ক্ষমতা না দিয়ে হত্যাযজ্ঞে মেতে ওঠে পাকিস্তানি সামরিক জান্তা। ৭১-এর ২৫শে মার্চ ঢাকায় অপারেশন সার্চলাইট শুরুর পরপরই ধানমন্ডির ৩২ নম্বরের বাসা থেকে গ্রেফতার করা হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ শহীদ, ২ লাখ মা বোনের সম্ভ্রম আর ১ কোটি শরণার্থীর দুর্বিষহ জীবনের বিনিময়ে বিজয় এলো স্বাধীনতার মূল কারিগর বঙ্গবন্ধু তখনও পাকিস্তানের কারাগারে। পরাজয়ের পর ৯৩,০০০ পাকিস্তানি সৈন্যের ভাগ্য নির্ধারণ এবং আন্তর্জাতিক চাপের মুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার। পাকিস্তানের কারাগার থেকে মুক্তির পর ৮ জানুয়ারি লন্ডনে পৌঁছান বাঙালির অবিসংবাদিত এই নেতা। অবকাশ যাপন বাতিল করে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ। এছাড়া বিরোধী দলের নেতাসহ গণ্যমান্য ব্যক্তিরা বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করেন। ওই দিনই ক্ল্যারিজ হোটেলে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে কথা বলেন বাঙালি জাতির জনক। পরে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের বিমানে বঙ্গবন্ধু ১০ জানুয়ারি দিল্লি পৌঁছালে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তাকে অভ্যর্থনা জানান। দেয়া হয় ২১ বার তোপধ্বনি ও গার্ড অফ অনার। পরে বঙ্গবন্ধু উপস্থিত হাজারো জনতার কাছে দুই দেশের মৈত্রীর কথা তুলে ধরেন। মুক্তিযুদ্ধে সর্বাত্মক সহযোগিতা করায় কৃতজ্ঞতা জানান ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতি। Under the leadership of your magnificent Prime Minister, Mrs. Indira Gandhi. প্রিয় নেতার স্বপ্নের স্বাধীন দেশে ফেরার খবরে উদ্বেলিত হয়ে পড়ে বাঙালি। স্বাধীনতার কারিগরকে এক নজর দেখতে ১৯৭২ সালের ১০ জানুয়ারি লাখ লাখ মানুষ জড়ো হয় তেজগাঁও বিমানবন্দরে। গোটা এলাকা পরিণত হয় জনসমুদ্রে। বঙ্গবন্ধুকে বহনকারী বিমান ঢাকার মাটি স্পর্শ করার সাথে সাথে অপার্থিব আনন্দে মেতে ওঠে বাঙালি। জনতার স্রোত ঠেলে বঙ্গবন্ধুকে বহনকারী গাড়ি এগোতে থাকে ঐতিহাসিক রেসকোর্স ময়দানের দিকে, যেখানে দাঁড়িয়ে ১৯৭১ সালের ৭ই মার্চ তিনি ডাক দিয়েছিলেন বাঙালির মুক্তির সংগ্রামের। রেসকোর্স ময়দানে ভাষণ দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনল বর্ষী এই বক্তা। পাকিস্তানিদের হত্যাযজ্ঞ আর লাখো নারীর সম্ভ্রমহানি হতবিহ্বল করে তোলে বঙ্গবন্ধুকে। মহামুক্তির মহানায়কের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে পূর্ণতা পায় বাংলাদেশের স্বাধীনতা। মিরাজ মিজু, ২১ টেলিভিশন, ঢাকা। চলমান মেগা প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, অল্প সময়ের মধ্যেই ঢাকা, সিলেট ও চট্টগ্রাম কক্সবাজারের মহাসড়ক ৪ লেনে উন্নীতের কাজ শুরু হবে। পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানোর উপরও গুরুত্ব দেন ওবায়দুল কাদের। ইবনে নূর শাওনের আরেকটি রিপোর্ট। সরকার যেসব মেগা প্রকল্প হাতে নিয়েছে তার অন্যতম পদ্মা সেতু। নিজস্ব অর্থায়নে চলছে এর কাজ। এছাড়া আছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল এবং চট্টগ্রামের কর্ণফুলী টানেল। এরই মধ্যে কাজও বেশ এগিয়েছে। সচিবালয়ে এসব প্রকল্প নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়কে বিশৃঙ্খলা আছে, শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে এখন এই যে ছোট ছোট যানগুলো হাইওয়েতে চলছে, এটা একটা বিশৃঙ্খলা। চলমান বড় প্রকল্পগুলো বাস্তবায়নের পাশাপাশি নতুন প্রকল্প হাতে নেয়ার কথাও জানান সেতুমন্ত্রী। চলমান কাজগুলো সমাপ্ত করার পাশাপাশি আরও দুটো ইম্পর্টেন্ট রোড প্রজেক্ট আছে। একটা হলো ঢাকা সিলেট, এটা শুরু করার পদক্ষেপ নিতে যাচ্ছি। আর ফলে আরেকটা হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার।
এদিকে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সচিবালয়ে যোগ দিয়েই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের উপর জোর দেওয়ার কথা জানান। এবং আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে আমরা সুস্পষ্টভাবে উল্লেখ করেছি এই মন্ত্রণালয়ে আমরা কি করতে চাই, সেগুলোকে বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য। সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানের সময় নেয়া বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেন নৌ প্রতিমন্ত্রী। আমি দৃশ্যমান দেখতে পাচ্ছি যে এই মন্ত্রণালয়ে কতটুকু তিনি এগিয়ে নিয়ে গেছেন। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। বেসরকারি মেডিকেল ও ডায়াগনস্টিক সেন্টারে সেবার মূল্য নির্ধারণ ও তালিকা টানানোর বিষয়ে অগ্রগতি প্রতিবেদন 15 জানুয়ারির মধ্যে দাখিলের আদেশ দিয়েছে হাইকোর্ট। স্বাস্থ্য মন্ত্রণালয়কে এই নির্দেশ দেওয়া হয়। বিচারপতি JBM হাসান ও বিচারপতি খায়রুল আলমের বেঞ্চ এই নির্দেশ দেয়। রিটকারীদের আইনজীবী বশির আহমেদ জানান, নির্দেশনা অনুযায়ী বেসরকারি হাসপাতালগুলোতে 9 জানুয়ারির মধ্যে মূল্য তালিকা না টানানোয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন আদালত। হিউম্যান রাইটস লয়ার্স অ্যান্ড সিকিউরিটি এনভায়রনমেন্ট সোসাইটি অব বাংলাদেশের পক্ষে দায়ের করা রিটে আদেশ দেয় আদালত। আইনজীবী বশির আহমেদ আরও জানান, বেসরকারি চিকিৎসা খাতে দালালদের দৌরাত্ম্য ও ডায়াগনস্টিক সেন্টারগুলো আর্থিক দুর্নীতি বন্ধ করতে এই রিট করা হয়। ভুয়া কাস্টমস কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। সিআইডির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার সৈয়দা জান্নাতারা। এ সময় তিনি বলেন, অভিযুক্তরা অনেক দিন ধরে এ ধরনের অপরাধের সাথে জড়িত। তাদের কাছ থেকে 40 কোটি টাকা চেক, সোনার বার পাওয়া গেছে বলে জানান তিনি। আবারও নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। জমে উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। খণ্ডকালীন চাকরির সুযোগ পাচ্ছে 4000 শিক্ষার্থী। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ নিয়ে পাল্টাপাল্টি অবস্থান। ট্রাম্পের ওয়াকআউট, ডেমোক্রেটদের সাথে বৈঠক পণ্ড। বিরতির পর ফিরে এলাম সন্ধ্যা 7:21 সংবাদে। ধীরে ধীরে জমে উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মনোরম পরিবেশ আর নিরাপত্তা ব্যবস্থায় খুশি ক্রেতা দর্শনার্থীরা। মেলা ঘিরে 3.5 থেকে 4000 শিক্ষার্থীর কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন রপ্তানি উন্নয়ন ব্যুরো। আরো জানাচ্ছেন শাহরিয়ার ইমন। দ্বিতীয় দিন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় একটু একটু করে ভিড় বাড়ছে ক্রেতা দর্শনার্থীদের। মেলা ঘিরে উৎসবের আবহ। মোটামুটি পরিবেশটা ভালো আছে, আগতবারের চেয়েও মোটামুটি নিরাপত্তা ভালো আছে। একটা বিনোদন হয়, বাচ্চা নিয়ে ঘুরতে আসি। আজকে মোটামুটি কাস্টমার আসা শুরু করছে। আগামীকাল থেকে শুক্রবার হয়তো আমরা আশা প্রার্থী যে একটু বেশি হবে। এদিকে মেলা ঘিরে প্রচুর শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। 1 মাসের জন্য এই মেলাতে আসা হয়েছে আর কি। লেখাপড়ার পাশাপাশি আমরা যে সুযোগটা পাচ্ছি এটা মানে অনেক আনন্দের একটা বিষয়। লেখাপড়ার পাশাপাশি আমরা যে সেলসম্যানের কাজটা করি ভালোই আসে, মোটামুটি খারাপ না। 25-30 আসে। রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে, মেলা ঘিরে কমপক্ষে 4000 লোকের কর্মসংস্থান হবে। 3 থেকে 4000 লোকের কর্মসংস্থান প্রতিদিন তারা এখানে মেলায় সার্ভিস দিয়ে থাকে, যে কর্মসংস্থানটা সৃষ্টি হয়েছে। মাসব্যাপী বাণিজ্য মেলা প্রতিদিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে। শাহরিয়ার ইমন, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কৃষি। জয়পুরহাটে আগাম জাতের আলু তোলা শুরু হয়েছে। রোগবালাই কম হওয়ায় এবার ফলনও বেশ ভালো, আর ন্যায্য দাম পেয়ে খুশি কৃষকরা। জয়পুরহাট প্রতিনিধি SM শফিকুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। আলুর ক্ষেতে সবুজের সমারোহ। ভালো আবহাওয়ার কারণে এবার বাম্পার ফলন হয়েছে। এরই মধ্যে আগাম জাতের এই ফসল তোলার কাজ শুরু করেছেন কৃষকরা। বিঘা প্রতি খরচ হয়েছে 9 থেকে 10,000 টাকা। উৎপাদন হচ্ছে 45 থেকে 50 মণ আলু। জাত ভেদে প্রতি মণ বিক্রি করে পাওয়া যাচ্ছে 500 থেকে 700 টাকা। আগুর আলুত মনে করেন যে কোনো রোগ বালাই হয় না এবং কোনো ওষুধপাতি লাগে না, খরচাপাতি কম। এটা আমাদের দেখা যায় মোটামুটি আয়ের উৎস। আগুর আলুতে প্রায় 40-50 মণ পর্যন্ত বিঘা হারি নামে, আর এই প্রতি মণ আলু 700 থেকে 800 টাকা বিক্রি করা যায়। এই আলুটা বেশ ভালো ফলন এবং আমি বেশ লাভবান হয়েছি। জয়পুরহাটের এই আগাম আলু ছড়িয়ে পড়ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায়। 640-50 টাকা বলতেছে, আর আমি 750 টাকা নিব। বছর পার বিঘায় মিনিমাম 50,000 টাকার মতো আলু বিক্রি করে পাচ্ছে। সাদা আলু 500-400 এরকম বাজার।
মোটামুটি ভালো বাজার। চলতি বছর জেলায় প্রায় 40,000 হেক্টর জমিতে এ সবজি চাষ হয়েছে। এর মধ্যে আগাম জাত চাষ হয়েছে 2,050 হেক্টর জমিতে। ফলন প্রায় 45 থেকে 55 মণ প্রতি বিঘায়। আশা করি কৃষকরা আগাম আলুবাদ করে তারা লাভবান হবে। জয়পুরহাটের আলু বিদেশে পাঠানো গেলে কৃষকরা আরো বেশি পয়সার মুখ দেখবেন বলে জানান স্থানীয়রা। রত্না জামান, 21 টেলিভিশন। এবার বিআরবি কেবলস ব্যবসা বাণিজ্যের খবর। মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য মনিটরীয় সেবা নিয়ে এলো নিটল নিলয় গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান AITS। রাজধানী মহাখালীতে নিটল নিলয় গ্রুপের প্রধান কার্যালয়ে সেবাটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমদ। GPS, GPRN এবং GIS এই তিনটি আলাদা প্রযুক্তির সমন্বয়ে সেবাটির মাধ্যমে মোটরসাইকেলে অবস্থান, গতি নির্ধারণ সহ বিভিন্ন তথ্য জানা যাবে। ফলে মোটরসাইকেল চুরি হওয়ার আশঙ্কা থাকবে না। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। আবারও স্বাগত সন্ধ্যা 7:21 সংবাদে। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড খেলার খবর জানাচ্ছেন ইরা শামস। ধন্যবাদ। শুরুতেই বিপিএল টি20 প্রসঙ্গ। একদিন বিরতি দিয়ে আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল এর খেলা। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে টেবিলের শীর্ষ দুই দল ঢাকা ও রংপুর। মিরপুরে ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। অপর ম্যাচে সন্ধ্যা 7টায় কুমিল্লা লড়বে রাজশাহীর বিপক্ষে। বিস্তারিত আবু হুরায়রা তামিমের রিপোর্টে। দুর্দান্ত প্রতাপে এগিয়ে চলছে ঢাকা ডায়নামাইটস। টানা বড় 2 জয়ে 4 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে সাকিব আল হাসানের দল। জয়ের এ ধারা ধরে রাখতে রংপুরের বিপক্ষে জয় ভিন্ন কিছুই ভাবছে না তারা। চিটাগং ভাইকিংসের বিপক্ষে হার দিয়েই বিপিএল শুরু করে বর্তমান চ্যাম্পিয়ন মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স। এরপর খুলনা টাইটান্সকে হারিয়ে ঘুরে দাঁড়ায় রংপুর। তৃতীয় ম্যাচে কুমিল্লাকে হারিয়ে 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসে বর্তমান চ্যাম্পিয়নরা। পারফরম্যান্সের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায় রংপুর রাইডার্স। দিনের দ্বিতীয় ম্যাচে এগিয়ে যাওয়ার লড়াইয়ে মাঠে নামবে কুমিল্লা ও রাজশাহী। উভয় দলই 2টি করে ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে। পয়েন্ট টেবিলের 5ম স্থানে রয়েছে স্টিভেন স্মিথের কুমিল্লা, আর 6ষ্ঠ স্থানে আছে মিরাজের রাজশাহী। শিরোপা লড়াইয়ের দাবি জোরালো করতে জয়ের বিকল্প কিছুই ভাবছে না দল দুটি। বিপিএল এর গ্যালারিতে দর্শক খরা দূর করতে ম্যাচের সময় পিছিয়েছে আয়োজকরা। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন, ঢাকা। এই ছিল আমার কাছে খেলার খবর। ফিরছি মূল খবরে। ধন্যবাদ ইরা। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আন্দোলনে ব্যর্থরা নির্বাচনে জয়ী হতে পারে না বললেন প্রধানমন্ত্রী। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা। আগামী সপ্তাহে সংসদের সংরক্ষিত আসনে ভোটের তফসিল। মার্চ থেকে উপজেলা নির্বাচন। গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদাকে আদালতে হাজির করতে হবে, পরোয়ানা জারি। রাজধানী ও আশপাশের এলাকায় ফের পোশাক শ্রমিকদের বিক্ষোভ। ত্রিপক্ষীয় বৈঠকে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস। রিজার্ভের অর্থ চুরির মামলায় ফিলিপাইনের ব্যাংক কর্মকর্তার জেল, $10 কোটি 90 লাখ জরিমানা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 21-টেলিভিশন। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।